প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 24। আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং তার বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাইজুর রহলা। দর্শক, অর্ধেকে নামলো টিকাদানের টার্গেট। 60 লাখের বদলে প্রথম মাসে 35 লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এসব জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আর তথ্যমন্ত্রীর আশা, শিগগিরই প্রয়োগ করা সম্ভব হবে দেশের নিজস্ব টিকা বঙ্গভ্যাক্স। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স জানিয়েছে ফাইজার নয়, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বাংলাদেশ। করোনা টিকার পর্যবেক্ষণমূলক প্রয়োগের পর এখন সারা দেশে ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি শেষ পর্যায়ে। তবে হঠাৎ করেই প্রথম মাসে টিকা দেওয়ার পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে সরবরাহের বিষয়টি বিবেচনায় এনে প্রথম মাসে 35 লাখ মানুষকে টিকা দেওয়া হবে। এই ডোজটাকে অর্ধেক করে টোটাল একটা কমপ্লিট টিকা দেওয়ার ব্যবস্থা করছি। সেকেন্ড ডোজ যদি চলে আসে তাহলে আমরা আমাদের যে পুরানো প্ল্যান আছে সেটাতে রান করব। যদি না আসে তাহলে হাফ রেখে হাফ দিয়ে 1 মাস পরে আবার হাফ দিয়ে অন্তত 35 লাখ লোককে আমরা করে দেবো। এদিকে ক্যান্সার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এপ্রিল মে থেকে কোভ্যাক্সের টিকা পাওয়ার কথা রয়েছে। আমাদের মন্ত্রীবর্গ এমপি বর্গকে আহ্বান জানিয়েছে, ওনারা যদি আসেন ঢাকা থেকে টিকা নেন, ওনারা তো যার যার এলাকা থেকেও টিকা নিতে পারেন। তাদের জন্য আমরা গ্যাস রিলিভার হাসপাতাল যেটা আছে সেখানে আমরা ব্যবস্থা রেখেছি। যদি টিকা নিতে চান মাননীয় মন্ত্রী মহোদয়, এমপি মহোদয়, সচিব মহোদয়রা সেখানে টিকার ব্যবস্থা করা। আর সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে দেখা করে দেশের নিজস্ব ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের আবিষ্কারক কাকননাগো নাজনীন সুলতানা জানান, অন্য টিকার তুলনায় এটির পার্শ্ব প্রতিক্রিয়া কম, ডোজও একটি। খুব সহসা ইনশাআল্লাহ এই ভ্যাকসিন জনগণের জন্য আমরা দিতে সক্ষম হব। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে, সমস্ত অ্যানালাইসিস, ট্রায়াল সেগুলো সম্পন্ন করে এটি জনগণের জন্য প্রয়োগ করার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভারত থেকে পাওয়া উপহারের 20 লাখ এবং কেনা 50 লাখ ডোজ টিকা দেশে মজুদ আছে। আগামী 5 মাসে আসবে আরও 2.5 কোটি। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স জানিয়েছে, জুন নাগাদ সেরামে উৎপাদিত কোভিশিল্ডের আরও 1,27 লাখ টিকা পাঠাবে তারা। যদিও কোভ্যাক্সের কাছে ফাইজারের টিকা নেওয়ার আবেদন করেছিল বাংলাদেশ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। বেশি ইন্টারনেটে এখন হবে বেশি বেশি অনলাইন ক্লাস। 129 টাকায় 11 জিবি আর 114 টাকায় 7 জিবি ইন্টারনেট। বাংলা লিংক। দর্শক, এই বিষয়ে কথা বলতে এখন সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান, চেয়ারম্যান, ফার্মাকোলজি বিভাগ, বিএসএমইউ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ভ্যাকসিন নিয়ে আসলে আমরা বেশ কিছুদিন ধরেই অনেক রকমের আগ্রহ দেখছি এবং অনেক রকম খবরও দেখছি। যেই খবর আমরা আজকে দেখলাম সেটা হচ্ছে অর্ধেকে নেমে এসেছে টিকাদানের টার্গেট। এই বিষয়টা নিয়ে যদি বলতেন যে আসলে কেন এই টিকাদানের টার্গেটটি পরিবর্তন হলো এবং আমরা ভবিষ্যতে আসলে কি আশা করতে পারি? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। এখানে তো একটু আগেই আমরা আপনাদের নিউজ থেকে শুনতে পেলাম যে সম্মানিত মহাপরিচালক মহোদয় তিনি বলছেন যে আসলে ভ্যাকসিন সরবরাহের অপ্রতুলতাকে বিবেচনা করে ওনারা কাজটা করছেন, যে অর্ধেক দিবেন, অর্ধেক দ্বিতীয়বার। কিন্তু আসলে বিশ্বব্যাপী আমরা যদি দেখি, বিশ্বের প্রবণতাটি হচ্ছে প্রত্যেকেই তার টার্গেটকে বাড়ানোর চেষ্টা করছে, যত বেশি মানুষকে কভার করা যায়। এবং এই প্রসঙ্গে আরেকটা জিনিস উল্লেখ করা দরকার যে প্রত্যেকে যারা নাকি প্রথম দিন 10,000 দিয়ে শুরু করেছিল তারা ইতিমধ্যে 3 থেকে 4 লাখে তাদের প্রতিদিনের ইয়েকে রেজ করতে পেরেছে। তো আমার মনে হয় যে বাংলাদেশে আসলে 11-12 কোটি টার্গেটকে যদি রিচ করতে হয়, সেক্ষেত্রে 35 লাখ একটা প্রাথমিক যে হিসাব ওনারা 60 থেকে নামালেন, আমার ধারণা এটা ওনারা পুনর্বিবেচনা করবেন। এবং যদি সত্যি বাংলাদেশের মানুষকে ভ্যাকসিনেট করার পরিকল্পনা থাকে, এবং যেটা আমরা পরবর্তীতে শুনতে পাচ্ছি কোভ্যাক্স থেকে যদি ভ্যাকসিন সরবরাহের নিশ্চয়তা পাওয়া যায়, সেক্ষেত্রে আসলে অনিশ্চয়তার কথা ভেবে ভ্যাকসিনের টার্গেট কমানোটা সমীচীন নয়। কিন্তু যদি ওনারা আজ পর্যন্ত যে অল্প পরিমাণ মানুষ রেজিস্ট্রেশন করেছে, অর্থাৎ মানুষের মধ্যেকার অনাগ্রহ, দ্বিধা, এগুলোকে বিবেচনা করে কমিয়ে থাকেন, তাহলে অন্য কথা। আমার ধারণা যে দ্বিতীয় কারণটি যেটি বলছি আমি, যে আসলে মানুষ খুবই কম রেজিস্ট্রেশন করছে, তারা দ্বিধাগ্রস্ত, তাদের আগ্রহ নেই, তারা নিশ্চিত না ভ্যাকসিনটি নিরাপদ কিনা, তারা নিশ্চিত না এটি কতটুকু কার্যকর, নিলে কি উপকার হবে। এই যে 5টি-6টি প্রশ্ন করলাম, এই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ স্পষ্ট মানুষের সামনে না হবে, কোটি বেশি পৃথিবীতে বিরল কয়েকটি দেশের একটি বাংলাদেশ, যেখানে এই মুহূর্তে তার ভূমির ভিতর 70 লক্ষ ডোজ ভ্যাকসিন আছে। এই মুহূর্তে পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশের কাছে এই পরিমাণ ভ্যাকসিন তাদের নিজস্ব টেরিটরিতে আছে।
অথচ আমরা আসলে আমার মনে হচ্ছে যে এই ভ্যাকসিনগুলোকে যথাযথভাবে প্রয়োগ করে বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রথম দিকের দেশ হতে পারত যারা এই কোভিড মহামারী থেকে প্রায় মুক্ত অবস্থায় চলে যেতে পারবে। আমার ধারণা যে এখানে কিছু ধরনের আমাদের প্রস্তুতিগতভাবে কিছু বিষয়কে সত্যিকারভাবে টার্গেট করে আমরা ক্যাম্পেইন করে আমাদের যতগুলো সফল কর্মসূচি মানুষের অংশগ্রহণ না করার পেছনে প্রধান যে কারণ বলা হচ্ছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। ভ্যাকসিনের সরবরাহ তো আমরা দেখতে পাচ্ছি এই 27 লক্ষ 70 লক্ষ আবারও 1,27 লক্ষ আসবে। অতএব আমরা মনে করি যে বাংলাদেশকে আসলে এই মুহূর্তে মানে রাষ্ট্রীয় সর্বোত্তম প্রায়োরিটিতে এটাকে এনে এটা নিশ্চিত করার চেষ্টা করা দরকার। এই পিছিয়ে পড়া আসলে আমার টার্গেট পিছানোটা আমার দৃষ্টিতে বিশ্বে এই মুহূর্তে যে বৈশ্বিক প্রবণতা আমাদের অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকসিনের সঙ্গে এটা মানানসই হয়নি। ঠিক যে ব্যাপারটি আসলে আপনি বলছেন যে আমাদের কাছে যেই পরিমাণ ভ্যাকসিন আছে এখন পর্যন্ত বিশ্বের অনেক দেশের কাছে কিন্তু সেই পরিমাণ নেই, তারপরও আমাদের মধ্যে কিছুটা হলেও ভয়ভীতি আছে আপনি যেটা বলছিলেন, যেই কারণে রেজিস্ট্রেশনটা কম হচ্ছে। আমরা আসলে সব দিক কভার করেই কিন্তু কাজ করছি, তারপরও যে এই যে ভয়ভীতি এই মুহূর্তে আসলে সেখান থেকে আমরা যদি মানুষকে বের করে আনতে চাই এবং তারা রেজিস্ট্রেশন করবে বা এগিয়ে আসবে এই ব্যাপারটা নিশ্চিত করতে গেলে ঠিক এই মুহূর্তে আমাদের আরও কি নতুন পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথমে আসলে এই ব্যাপারটা স্পষ্ট হওয়া দরকার যে আসলে ভ্যাকসিনটি নিরাপদ। 500 ভলান্টিয়ার ভ্যাকসিন নিল, আমরা পাইলট, আমিও তার মধ্যে একজন। প্রতিদিন 24 ঘন্টা অন্তর অন্তর এই 500 মানুষের কি পার্শ্ব প্রতিক্রিয়া, সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, হাতে ব্যথা হয়েছে, গলা ব্যথা, জ্বর, এই জিনিসগুলো সারা দেশের মানুষকে 24 ঘন্টা অন্তর অন্তর জানানো উচিত ছিল। তাতে মানুষের মধ্যে আস্থা গড়ে উঠতো যে আসলে এটি নিরাপদ। দ্বিতীয়টার কার্যকারিতা এখন স্পষ্ট না, এটা একটা বৈজ্ঞানিক আলোচনা আসলে, কিন্তু এটাকে স্পষ্ট করে যদি আমরা বলি দুটা কথা বলা দরকার। একটি হচ্ছে ভ্যাকসিনেটেড মানুষ মৃত্যুবরণ করছে না কোভিড আক্রান্ত হলে, এটি প্রায় শূন্য। ভ্যাকসিনেটেড মানুষ যদি কোভিড আক্রান্ত হয় তারা হাসপাতালে ভর্তি হওয়ার হার খুবই কম, অন্যান্যদের তুলনায় 90% বা তার চেয়েও বেশি প্রোটেকশন দিচ্ছে ভ্যাকসিন। অতএব আমরা মৃত্যু থামায়, হাসপাতালে ভর্তি হওয়া থামায়, এই দুটো সুবিধার জন্য আমরা যদি একটু গায়ে ব্যথা, সাধারণ জ্বর, হাতে ব্যথা, এই ধরনের সাধারণ অসুবিধাগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানুষের কোনো আপত্তি হওয়ার কথা না। আমরা এই বিষয়টাই স্পষ্ট করতে পারিনি, আমরা জটিল বৈজ্ঞানিক আলোচনা মানুষের সামনে বারবার নিয়ে আসছি। তৃতীয়ত, এটা কিভাবে করতে হবে এই পদ্ধতিটি একটি অনলাইন ভিত্তিক রেজিস্ট্রেশন করেছি। আমি খুবই পক্ষপাতী, আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিজিটালাইজেশন খুবই ভালো জিনিস, কিন্তু বাংলাদেশ ডিজিটালি ডিভাইডেড। আমাদের বুঝতে পারা দরকার যে যারা এই ভ্যাকসিন পাওয়ার জন্য যোগ্য তার মধ্যে কত ভাগ মানুষ আসলে এই ধরনের একটি অনলাইন অ্যাপ্লিকেশন পূরণ করার সামর্থ্য রাখে। তাহলে তাদের সহায়তা করতে হবে। সারা ঢাকা শহর জুড়ে কি কোনো আমরা সহায়তা দেখতে পাই? আমাদের যদি আমরা ভাবি পরিবার পরিকল্পনার বিভিন্ন, আপনারা খেয়াল করবেন শহর জোড়া বিলবোর্ড ভর্তি থাকতো। আপনারা যদি ওরসালাইন দেখেন বিলবোর্ড ভর্তি, টেলিভিশনে বিজ্ঞাপন সারাদিন ধরে চলতো। কোথায় সেই প্রচার, সেই প্রচারণা? অতএব মানুষকে কিভাবে কাজটা করতে হবে সেটা স্পষ্ট করা, কেন কাজটা করতে হবে সেই কাজটা স্পষ্ট করা, কি উপকার হবে সেটা স্পষ্ট করা, এই সাধারণ জিনিসগুলো করতে হবে। আসলে এখানে অনেক জটিল কোনো বৈজ্ঞানিক প্রশ্ন নাই, এখানে অনেক কোটি কোটি টাকার প্রস্তুতির প্রশ্ন নাই। এটা একটা কর্মসূচি, সঠিকভাবে নির্ধারিত কর্মসূচি নিলেই সাধারণ বাংলাদেশের মানুষ এগিয়ে আসবে। এই দেশের মানুষকে স্পষ্ট করতে হবে যে সমস্ত জেলায় 60,000 থেকে 80,000 ভ্যাকসিন গেছে, ওখানে এখন পর্যন্ত কয়েকশো লোক রেজিস্ট্রেশন করেনি। তাহলে আমাদেরকে এই ব্যাপারগুলো বিবেচনা নিতে হবে যে আসলে কেন মানুষের মধ্যে দ্বিধা, এবং সেটা আমি যে কথাগুলো বললাম এগুলো স্পষ্ট করলে আমার তো মনে হয় না একটি অর্ধশিক্ষিত মানুষ আসলে আর দ্বিধা করবে। আমাদের যতটুকু এখন যে টার্গেট 35 লাখ প্রথম ধাপে আমরা টিকা দিতে চাচ্ছি, কতদিনের মধ্যে আসলে আমাদের এই টার্গেটটি, কতদিনের মধ্যে কত মানুষকে আমরা যদি টিকা দিতে পারি তাহলে আমরা একটি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারবো, এবং আসলে এই যে 11-12 কোটি মানুষ কতদিনের মধ্যে আমরা টিকা দেওয়া শেষ করতে পারলে আমরা আশা করতে পারি যে আমরা এই কোভিড-19 থেকে মুক্তি পাবো বা সাময়িক মুক্তি পাবো, এ ব্যাপারে যদি বলতেন যে সময়টা কতদিন হওয়া উচিত? 12 মাস, যেটা সবাই মনে করেছে। যুক্তরাষ্ট্রে এটা 10 মাস টার্গেট করে, 10 থেকে 12 মাসের মধ্যে পপুলেশনের যেটা বলা হচ্ছে 70 থেকে 80% মানুষকে ভ্যাকসিনেটেড করতে হবে। সেই হিসাবে 18 বছরের নিচে আমরা ভ্যাকসিন দিতে পারবো না। 18 বছরের বেশি বয়সী মানুষের মধ্যে আমাদের প্রায় 11 কোটি মানুষকে বা 10 কোটি মানুষকে ভ্যাকসিনেট করতে হবে, এবং সেটা 10 থেকে 12 মাস সময়ের মধ্যে। সেই হিসাবে আমাদের প্রতি মাসে কোনোভাবে 1 কোটির কম ভ্যাকসিনেট করলে হবে না। এবং আরেকটি সিদ্ধান্তের কথা আমরা এইমাত্র যেটা বলছিলেন যে ভ্যাকসিনকে পরবর্তী মাসে দেওয়া, গতকালকে যুক্তরাজ্যে এবং পোলার্ড, পৃথিবীর সবচেয়ে নামকরা ভ্যাকসিনোলজিস্ট, যিনি এই অক্সফোর্ডের ভ্যাকসিনের আবিষ্কারক, যেই ভ্যাকসিনটা বাংলাদেশে দেওয়া হচ্ছে, এই অক্সফোর্ডের আবিষ্কারক পোলার্ড গতকালকে বলেছেন যে এটা 12 সপ্তাহ ব্যবধানে দেওয়া হলে পরে সর্বোচ্চ সুবিধা পাওয়ার সম্ভাবনাই বেশি। অতএব যখন ইংল্যান্ডের মতন দেশ, অক্সফোর্ডের মতন বিশ্ববিদ্যালয়, তারা এটাকে বেশি স্পেসে দিলে পরে
সুবিধা বেশি বা প্রোটেকশন বেশি বলে মনে করছে, সেই সময় আমরা আসলে পিছিয়ে আসাটা আসলে আমার কাছে মনে হয় যে এটা একটু আরেকবার চিন্তা করা উচিত। মানে এই জায়গাগুলোকে 11 মাস সময়ের মধ্যে 10 থেকে 11 কোটি মানুষকে দেওয়ার জন্য এবং স্পেস করে করে দেওয়া, এই ক্ষেত্রে যে বিজ্ঞান যেভাবে সাজেস্ট করছে, বিজ্ঞান প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে, কিন্তু তারপরে বিজ্ঞানের সর্বশেষ প্রাপ্ত তথ্যগুলোকে আমাদের মানুষের পক্ষে ব্যবহার করার চেষ্টা করা দরকার বলে আমি মনে করি। প্রথম ধাপে আমরা যে 35 লাখ দিচ্ছি এবং তারপর তাহলে আমাদের কাছে কিন্তু আরও 25 লাখের মতো টিকা রয়ে যাচ্ছে। এই টিকাগুলো আমাদের এদের এক্সপায়ারি ডেট সেটা আসলে কতদিন থাকবে এবং কবের মধ্যে আমাদেরকে এটা ব্যবহার করে ফেলতেই হবে, পরবর্তীতে হয়তো আর সেটি ঠিকভাবে কাজ করবে না? এই বিষয়টা আমি জানি না আসলে স্পষ্ট, কারণ এটা ভ্যাকসিনটিতে তো আসলে আমরা দেখার সুযোগ নেই যে কবে এক্সপায়ারি ডেট। তবে সাধারণত 3 মাস থেকে 6 মাস, তো সেই হিসেবে আমার মনে হয় যে পরবর্তী মাস পর্যন্ত এটা কার্যকারিতা থাকবে, যতদূর জানা যায় এপ্রিল পর্যন্ত, কিন্তু আমি নিশ্চিত না। আর ঠিক এই মুহূর্তে এই 35 লাখ দিয়ে শুরু করলে যেটা আপনি বলছিলেন যে 1 বছরের মধ্যে আমরা আসলে 10 থেকে 12 কোটি জনগণকে দিয়ে ফেলতে চাই, তাহলে পরবর্তী ধাপগুলোতে আমাদের কত দ্রুত হতে হবে বা কিভাবে পরিকল্পনা করতে হবে বলে আপনি মনে করেন? কারণ আমাদের সময় কিন্তু 1 বছর, আমরা চাই সবাইকে দিয়ে ফেলতে এর মধ্যে। আমাদের ধারণা যে আমরা যে 6.5 কোটি ডোজ কোভ্যাক্স থেকে পাওয়া যাবে, আমাদের নিজস্ব সংগৃহীত এবং উপহার থেকে পাওয়া 70 লক্ষ, এর সঙ্গে আর মাত্র 5 কোটি ভ্যাকসিন ডোজ, 5 কোটি ডোজ জোগাড় করতে হবে। 4 থেকে 5 কোটি বাংলাদেশ সরকারের, আমরা ইতিমধ্যে জেনেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার ভ্যাকসিন ক্রয়ের খাতে যে পরিমাণ টাকা রেখেছে, পৃথিবীর বাজারে এই মুহূর্তে ভ্যাকসিনের যে দাম, সে অনুযায়ী 4 থেকে 5 কোটি ডোজ ভ্যাকসিন ক্রয় করা বাংলাদেশের পক্ষে সম্ভব। অতএব আমি আশা করব যে আসলে রাষ্ট্রীয় যদি উদ্যোগ থাকে, আমার ধারণা যে মানে বাংলাদেশের পক্ষে যেই পরিমাণ প্রয়োজন সেই ভ্যাকসিন কিনে এবং কোভ্যাক্স থেকে পাওয়া 6.5 কোটি, এগুলো মিলিয়ে বাংলাদেশ আগামী 11 মাসে তার প্রয়োজনীয় মানুষকে ভ্যাকসিনেট করে ফেলতে পারবে। আর সেই ক্ষেত্রে আরেকটি বিষয়কে আসলে আমরা ইগনোর করতেছি, আমাদের হোল পপুলেশনকে ভ্যাকসিনেট করার সময় প্রায়োরিটির ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, এই 4 জেলাতে 2 কোটি ভ্যাকসিনেট করার মতো মানুষ আছে। এই 4টা জেলাতে যদি ওয়েভের মতন, উৎসবের মতন ভ্যাকসিনেশন শুরু হয়ে যেত, সেটাই কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়তো। এবং একই সঙ্গে বিশাল, আপনারা জানেন প্রতিদিন আপনারা রিপোর্ট করেন, শতকরা 70 ভাগ থেকে 80 ভাগ মানুষ এখানে আক্রান্ত হয়, এখানে মৃত্যুবরণ করে। আপনারা তো 70-80 ভাগ মানুষকে আমরা 2 মাসের মধ্যে প্রোটেকশন দিয়ে দিতে পারি। এই 1,27 লক্ষ কোভ্যাক্স এবং এই 70 লক্ষ, এখানে আপনি সারা দেশে প্রায় 1.5 কোটি ভ্যাকসিন এখানে দিয়ে বাকিটা সারা দেশে স্প্লিট করেন এবং 3rd মান্থ থেকে সারা দেশের অন্য কোথাও চলে যান। সো এই যে মানে ফেজ আউট করা এবং ইন্টেন্সিভ, যেখানে নিউক্লিয়াসটা সেখানে টার্গেট করা, যেখানে এই এপিডেমিকটা নিউক্লিয়াস সেখানে টার্গেট করে আমরা যদি কমাই, তাহলে ভিজিবল ইমপ্রুভমেন্ট দেখা যাবে, ড্রামাটিক্যালি কেস রিডাকশন হবে। অতএব মানুষ আস্থা পাবে ভ্যাকসিনের উপর তখন আসলে। অতএব আমি মনে করি কৌশলগতভাবে বেশ বড় ধরনের বিজ্ঞানের উপর ভিত্তি করে কৌশলগত পরিবর্তনগুলো করা দরকার, এবং তাহলেই শুধুমাত্র আসলে খুবই দৃশ্যমান পরিবর্তন 2 মাসের মধ্যে আনা সম্ভব এবং আমাদের রিসোর্স যেগুলো আছে সেগুলোকে অপটিমাম ইউটিলাইজেশন করা সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং এত বিষয়ে আপনার মতামত জানানোর জন্য। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনার। প্রিয় দর্শক, আমাদের সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নেবার। কিছুক্ষণের মধ্যে ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার সবাইকে আমন্ত্রণ নিউজ ফেস 24-এ। দেশের 8 বিভাগের মধ্যে ঢাকাতেই দরিদ্র মানুষ বাড়ছে সবচেয়ে দ্রুত। 2 বছরে এই সংখ্যা বেড়েছে 2.5 গুণের বেশি, আর অতি দরিদ্র 4 গুণের বেশি। তবে সবচেয়ে বেশি দারিদ্র্যের হার রংপুর ও রাজশাহী বিভাগে। সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, করোনার পর অর্থনীতি সচল হলেও মানুষের আয় হচ্ছে না আগের মতো। জানাতুন নামের রিপোর্ট। আকাশ ছোঁয়া স্বপ্ন দেখার শহর এই রাজধানী ঢাকা, পৃথিবীর অন্যতম মেগা সিটি। এ নগরের প্রতি 10 জন মানুষের 8 জনেরই জন্ম এখানে নয়। ভাগ্য বিধাতার খোঁজে দেশের নানা প্রান্ত থেকে পাড়ি জমিয়েছেন এই শহরে। তবে যেই ঢাকা ছিল স্বপ্ন দেখার সারথি, সেখানেই এখন ভালো নেই মানুষ। সম্প্রতি সানেমের এক জরিপে দেখা যায়, দেশের 8 বিভাগের মধ্যে ঢাকাতেই দারিদ্র্য বাড়ছে সবচেয়ে দ্রুত গতিতে। 2018তেও যেখানে প্রতি 100 জনে 14 জন দরিদ্র মানুষ ছিল, মাত্র 2 বছরের মাথায় সেই সংখ্যায় 2.5 গুণের বেশি বেড়ে হয়েছে 100 জনে 39 জন। তবে দরিদ্রের চেয়েও বেশি দ্রুত হারে বেড়েছে অতি দরিদ্রের সংখ্যা। প্রতি 100 জনে 6 জন থেকে তা এখন 29 জন। অর্থাৎ ঢাকার 4 জন দরিদ্র মানুষের 3 জনই এখন অতি দরিদ্র। ঢাকা, চট্টগ্রামে যারা থাকেন তারাই বেশি কাজ হারিয়েছে। সেই কারণে আপনি পভার্টি ইম্প্যাক্টটা, এই যে বৃদ্ধিটা, নতুন গরিব কারা, এরা কোথায় থাকে, তাদের যদি আপনি চিহ্নিত করতে চান, তাহলে তাদেরকে এই শহর এলাকাগুলোতে বেশি খুঁজে পান। উপরের লেয়ারের যে ইকোনমিটা, সেই ইকোনমিটা যদি রিকভার করে, তাহলে সাপোর্টিং যে সাব ইকোনমি আছে,
সেই ইকোনমিটা শ্যাডো ইকোনমি বলা যায়, সেই ইকোনমিটা কিন্তু বিশাল, সেই ইকোনমিটা তখন রিকভার করবে এবং এরাই হচ্ছে যারা দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। সানেমের তথ্য মতে দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধির দিক দিয়ে ঢাকার পরেই সিলেট, এরপরে বন্দরনগরী চট্টগ্রাম। এই দুই বিভাগেই গেল 2 বছরে দরিদ্র মানুষ বেড়েছে দ্বিগুণের বেশি। তবে সিলেটের চেয়ে চট্টগ্রামে অতি দারিদ্র বেড়েছে বেশি দ্রুত হারে। বন্দরনগরে অতি দরিদ্র মানুষ 3 গুণের বেশি বেড়ে এখন প্রতি 100 জনে 19 জন, আর সিলেটে প্রায় 3 গুণ বেড়ে 100 জনে 27 জন। জরিপের ফলাফল বলছে 8 বিভাগের মধ্যে সবচেয়ে কম হারে দারিদ্র্য বেড়েছে বরিশালে, আর ঢাকায় সবচেয়ে দ্রুত হারে দরিদ্র মানুষ বাড়লেও দারিদ্র্যের হার সবচেয়ে বেশি রংপুরে, এরপর রাজশাহীতে। এই দুই বিভাগের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস এখন দারিদ্র্য সীমার নিচে। কাজে লোক ফিরে এসছে, ফ্যাক্টরিগুলো চলছে, দোকানপাট খুলেছে, কিন্তু সব সার্ভেতেই দেখা যাচ্ছে, সবাই বলছেন যে আগের মতো আয় কিন্তু এখনো ফিরে আসেনি। কোভিডের প্রভাব কেটে যাবে, অবশ্যই কেটে যাবে, এখন কতদিন লাগবে সেটা হলো প্রশ্ন। সেটা কি 1 বছরে কেটে যাবে না 2 বছরে কেটে যাবে, এবং কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে হয়তো সারা জীবনেও কাটবে না। সানেমের গবেষণায় দেখা যায় আয় কমে যাওয়ায় গেল 2 বছরে দেশের অতি দরিদ্র মানুষ খাবার কিনতে আগের চেয়ে 30 ভাগ খরচ কমিয়েছেন, আর খাদ্য বহির্ভূত পণ্যে কমিয়েছেন 63 ভাগ। জান্নাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা। কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরলাম বিরতির পরে। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ ভিউজ 24-এ। দর্শক, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। শিহাবুদ্দিন কিসলু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা যেরকমটি দেখছিলাম যে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট জো বাইডেন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছিলেন। এ ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, যুক্তরাষ্ট্র কিন্তু এখন কৌশলগতভাবেই মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। আজকে সর্বশেষ যেটি জানাতে পারি সেটি হচ্ছে যে চায়না এবং তাইওয়ান সীমান্তকে বিভক্ত করেছে যে পানিপথ, সেই পানিপথে কিন্তু যুক্তরাষ্ট্র তাদের মিসাইল গাইডেড যে ডেস্ট্রয়ার জন ম্যাকেন যে যুদ্ধ জাহাজ সেটি কিন্তু প্রেরণ করেছে। আমরা স্বভাবতই বুঝতে পারছি যে এটি মায়ানমারকে চীন তার করায়ত্ত করার জন্য যেই পরিস্থিতি তৈরি করেছে তার বিরুদ্ধে কিন্তু এটি একটি পদক্ষেপ। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যেটি বলেছেন, তিনি কিন্তু যেটি হুমকি দিয়েছেন যে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবেন, স্যাংশন দেবেন, সেটি নিয়ে কাজ চলছে। তবে তারা খুবই সন্তর্পণে কাজ করছে এই কারণে যে কৌশলগতভাবে যে মিয়ানমার যেন চায়নার সম্পূর্ণ গ্রিপে বা করায়ত্তে না চলে যায়। এই যে মিয়ানমারের যে গণতন্ত্রের যে প্রক্রিয়া, সেই গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু মূলত এই চায়না থেকে সরে আসারই একটি অংশ হিসেবে ছিল, যেই কারণে সেখানে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যুক্তরাষ্ট্র সবসময় সমর্থন করেছে। এবং যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি কিন্তু এখন বাংলাদেশের জন্য, যেটি বাংলাদেশকে অর্থনৈতিক কূটনীতি নিয়ে চায়নার সঙ্গে যেভাবে তার দর কষাকষি করতে হবে, একইভাবে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে তার এই কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ককে কাজে লাগাতে হবে। এবং সেখানে একটি সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ এবং যোগসাজশ হওয়ার, বিকজ চায়না সঙ্গে যে অর্থনৈতিক যে সম্পর্ক, সেই সম্পর্কের কারণে কিন্তু প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের বেশ টানাপোড়েন চলে। এবং যদিও আঞ্চলিক রাজনীতিতে চায়নার গুরুত্ব অত্যন্ত বেশি আমাদের ওই অঞ্চলে, তারপরেও কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানটাকে আমাদেরকে ভাবতে হবে সেদিক থেকে। এবং সারা পশ্চিমা বিশ্বই কিন্তু এ ব্যাপারে সতর্ক, এবং তারা কিন্তু মায়ানমারের এই পদক্ষেপকে তারা মোটেও ভালো চোখে দেখেনি। এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে, আমরা সেটি হয়তো খুব শীঘ্রই আরো দেখতে পারবো যে কি ধরনের নিষেধাজ্ঞা, স্যাংশন আছে। তবে তারা জাতিসংঘের মাধ্যমেই প্রথমে তারা ব্যবস্থা নেবে, এবং তারা অবশ্যই চেষ্টা করবে যে মায়ানমারের সম্পূর্ণ যেন মায়ানমার চীনের উপর নির্ভরশীল হয়ে না পড়ে। সেদিক থেকে যুক্তরাষ্ট্র খুব কৌশলগতভাবে এগোচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের যে আভ্যন্তরীণ পরিস্থিতি, যে রাজনৈতিক পরিস্থিতি, আপনি জানেন সর্বশেষ তাদের নিজস্ব যে টানাপোড়েন চলছে কংগ্রেসে, সেগুলো নিয়ে, এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস এবং যে ডোমেস্টিক যে টেরোরিজমের যে থ্রেট, সেটি নিয়ে কিন্তু জো বাইডেন বেশ বেগ পোহাচ্ছেন। এবং রিপাবলিকানদের সঙ্গে তার যে সমঝোতা, সেটি নিয়েও কিন্তু সে বেগ পোহাচ্ছেন বিভিন্ন বিল পাস করার ক্ষেত্রে। সেই পরিস্থিতিতে আমরা ওয়েট করতে হবে আমাদেরকে যে ভবিষ্যতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সরাসরি যোগ দেওয়ার জন্য এবং এই বিষয়ে জানানোর জন্য। অনেক ধন্যবাদ।
দর্শক, এবারে ভারতের কলকাতা থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আগামীকাল কলকাতায় তৃতীয়বারের মতো শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব, প্রস্তুতি কেমন দেখছেন? ভাইজা, এখনো পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের যত রকমের প্রস্তুতি সেটা কিন্তু সেরে নেওয়া হয়েছে। আগামীকাল লন্ডন 1 এবং লন্ডন 2 প্রথমত কালকের যে অনুষ্ঠান সেটা কিন্তু সর্বপ্রথম তৈরি হবে, উদ্বোধনী অনুষ্ঠান হবে লন্ডন 1 এবং তারপরে লন্ডন 2 চত্বরে মোট 9 তারিখ পর্যন্ত কিন্তু এই অনুষ্ঠান চলবে। করোনাকালীন সময় কিন্তু এই অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণভাবে পিছিয়ে দেওয়া হয়। কলকাতার ক্ষেত্রে নভেম্বর মাসে কিন্তু এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেটা কিন্তু গতকাল যে ঘোষণা হয়েছে তারপরে বলা হচ্ছে 5 তারিখ থেকে আগামীকাল সেটার কিন্তু সূচনা হতে চলেছে এবং মুখ্যমন্ত্রী হাসান মাহমুদ সেখানে উপস্থিত থাকবেন। শুধু চলচ্চিত্র উৎসব নয়, এরপরে কিন্তু একটা উল্লেখযোগ্য অনুষ্ঠান রয়েছে কিন্তু 6 তারিখে বঙ্গবন্ধুর ভাষণ দিবস হিসাবে তার যে 50 বছর পূর্তি এবং বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সেটাকে সামনে রেখে আরেকটি অনুষ্ঠানের সংগঠিত করছে 6 তারিখে বাংলাদেশ উপদূতাবাস কলকাতা এবং সেখানে কিন্তু এই সব মিলিয়ে দুটো অনুষ্ঠানে কিন্তু বাংলাদেশের একাধিক তারকা, ফিরদৌস থেকে শুরু করে বাংলাদেশের একাধিক তারকা, জয়া হাসান, তারা কিন্তু উপস্থিত থাকবেন এবং তারা কিন্তু এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ অবধি দুটো অনুষ্ঠানে কিন্তু তারা থাকবে। বঙ্গবন্ধুর ভাষণ উপলক্ষে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এটা কিন্তু যথেষ্ট বড় একটা আয়োজন বলে এখনো পর্যন্ত বাংলাদেশ উপদূতাবাস তরফে জানানো হয়েছে এবং তারা বলছে একাধিক সারপ্রাইজ থাকবে এই অনুষ্ঠানে। পাশাপাশি আরেকটি উল্লেখযোগ্য অনুষ্ঠান রয়েছে, সেটা কিন্তু কলকাতা আন্তর্জাতিক বইমেলা। যে বইমেলা কিন্তু করোনার জন্য সম্পূর্ণভাবে স্থগিত করে দেওয়া হয়েছিল, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল, সেইটি কিন্তু আজকেই ডিক্লেয়ার করা হয়েছে এবং সেটা বলা হচ্ছে আগামী জুন থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু এই কলকাতা আন্তর্জাতিক বইমেলা অর্গানাইজ করা হবে এবং এবার উল্লেখযোগ্য বিষয় যেটা সেটা হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলার এবারে থিম বাংলাদেশের বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার 50তম বর্ষ হিসেবে বাংলাদেশকেই কিন্তু এবারে থিম কান্ট্রি করা হচ্ছে এবং বাংলাদেশের থিম কান্ট্রি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কিন্তু সেখানে আমন্ত্রণ জানানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি থাকবেন যদি তিনি সেখানে আসতে সমর্থ হন এবং সমস্ত কোভিড প্রোটোকল মেনেই কিন্তু অনুষ্ঠান সংগঠিত হবে বলে আজকে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে যে গিল্ডের প্রধান সম্পাদক দিলীপ চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন এবং তিনি কিন্তু বলছেন প্রায় বাংলাদেশের জন্য প্রতিবার যে 3,500 স্কোয়ার ফিটের জায়গা বরাদ্দ থাকে সেটা কিন্তু বাড়িয়ে এবার প্রায় 5,000 স্কোয়ার ফিট করা হচ্ছে এবং বাংলাদেশের জন্য স্পেশাল যে দিনটি অর্থাৎ বাংলাদেশ দিবস বলে যে দিনটি পালন হয় সেটাও কিন্তু এবার যথেষ্ট বড় করে পালন করা হবে। ফাইজা। জি শুভজিৎ, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে সরাসরি যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের এই ছিল আজকের নিউজ ভিজ 24 এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।